দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের দশম শ্রেণীর অন্তর্গত তোমরা যারা বাংলা মিডিয়ামে পড়ছো, অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীতে পড়ছো, তাদের জন্য এই কবিতাটি সৈয়দ আলাওলের লেখা পদ্মাবতী নামক একটি কবিতা। সেই কবিতাটির আজকে আমরা আলোচনা করব। আমরা কবিতাটির লাইন ধরে ধরেই আলোচনা করব। তার আগে কবিতাটি সম্পর্কে সামান্য একটু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ আমি প্রথমে লেখক সম্পর্কে অর্থাৎ কবি সম্পর্কে সামান্য একটু জানবো আমরা। তারপর কবিতাটির একটু প্রেক্ষাপট অর্থাৎ কেন, কোথা থেকে, কি বিষয় নিয়ে লেখা হয়েছিল, একটু পূর্ব বৃত্তান্ত আমরা জেনে নেব। তারপর কবিতাটি সম্পর্কে দু এক লাইন আমরা আলোচনা করে তারপর আমরা লাইন ধরে ধরে কবিতাটির আলোচনা করব এবং তারপরে কবিতাটির কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলো তাহলে প্রথমে আমরা কবি সম্পর্কে সামান্য একটু জেনে নেই। সৈয়দ আলাওল ছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি। তিনি মূলত আরাকান রাজাদের অর্থাৎ আরাকান রাজসভায় তিনি ছিলেন। সেই আরাকান রাজাদের পৃষ্ঠপোষকতায় বেশ কতগুলি কাব্য রচনা করেছিলেন। তার রচিত প্রচুর কাব্য রয়েছে, তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো সেকেন্দার নামা, সয়ফলমূলক বদিউজ্জমাল, তোহফা, হপ্তপয়কর ইত্যাদি। আমরা যে এই পদ্মাবতী নামক যে কবিতাটি আলোচনা করব, এই পদ্মাবতী লেখাটি তার মৌলিক রচনা ছিল না। তবুও আমরা বলতে পারি এই পদ্মাবতী হলো তার জীবনের সর্বশ্রেষ্ঠ রচনা। আমরা এটাও দেখেছি তার রচিত যে সমস্ত কাব্যগ্রন্থগুলি রয়েছে সেগুলি সবগুলি প্রায় ইসলামীয় তত্ত্ব নিয়ে বা ইসলামীয় ধর্ম নিয়ে লেখা। মালিক মোহাম্মদ জায়েশির হিন্দি ভাষার কাব্য পদুমাবতকে অনুসরণ করে সৈয়দ আলাউল এই পদ্মাবতী নামক কাব্যটি রচনা করেছিলেন। এই কবিতাটি সৈয়দ আলাউলের। যে পদ্মাবতী নামক কাব্যটি রয়েছে তার ৩৫ সংখ্যক খণ্ড থেকে, অর্থাৎ পদ্মা সমুদ্র খণ্ড, এই যে খণ্ডটি রয়েছে এই খণ্ড থেকে নেওয়া হয়েছিল। দেখো, এই কবিতাটি আমরা তো আলোচনা করবই, তবে এই কবিতাটি আলোচনার পূর্বে আমাদের কিছু এই কবিতাটির পূর্বসূত্র জেনে নেওয়া উচিত। চলো তাহলে আমরা প্রথমে পূর্বসূত্র বা আগেকার কিছু ঘটনা দেখে নেই। পূর্বসূত্র প্রথমে দেখে নেই। চিতররাজ রত্নসেন এক শুক পাখির মুখে সিংহল রাজকন্যা পদ্মাবতীর অতুলনীয় রূপের কথা জানতে পেরে তার প্রতি আকৃষ্ট হন এবং প্রথমা পত্নী নাগমতিকে ত্যাগ করে ১৬০০ রাজকুমারকে সঙ্গে নিয়ে যোগী বেশে সিংহল যাত্রা করে পদ্মাবতীর সান্নিধ্য লাভে সচেষ্ট হন। চিতররাজ রত্নসেন ১৬০০ রাজকুমার সহ সিন্ধু তীরে পৌঁছলে উড়িষ্যারাজ গজপতি তাকে সিংহল যাত্রার জন্য নৌকা দিয়ে সাহায্য করেন। বহু বাধা বিঘ্ন অতিক্রমের পর রত্নসেন ও পদ্মাবতীর সাক্ষাৎ ঘটলে এবং পদ্মাবতী রত্নসেনকে বিবাহ করতে রাজি হলে সিংহল রাজের অনুমতিতে তাদের জাঁকজমক সহকারে বিবাহ সম্পন্ন হয়। এরপর রাজা রত্নসেন ও রানী পদ্মাবতী প্রচুর ধন সম্পদ সহ চিতোর অভিমুখে যাত্রার জন্য প্রস্তুত হন। রানী পদ্মাবতী ও অন্যান্য পরিজন সহ যাত্রা প্রস্তুতির সময় এক বৃদ্ধ ব্রাহ্মণ ভিক্ষুক ওই বিপুল ধন সম্পদের ৪ ভাগের ১ ভাগ দান রূপে রত্নসেনের কাছ থেকে কামনা করেন এবং জানান এই দান করলে রাজার সমুদ্র সংকট দূরীভূত হবে। ব্রাহ্মণ ভিক্ষুক বেশি সমুদ্রকে চিনতে না পেরে তাকে ধন দান করা নিষ্প্রয়োজন মনে করে রাজা রত্নসেন তাকে তিরস্কার করে তাড়িয়ে দিলে সমুদ্র কোপান্বিত হন। ক্রুদ্ধ সমুদ্রের নির্দেশে তখন প্রবল সামুদ্রিক ঝঞ্ঝা ও ঢেউ সৃষ্টি হয়, অর্থাৎ শুরু হয় প্রলয়কাণ্ড। অন্যদিকে এক ভয়ঙ্করতম রাক্ষসের উদয় হয়, যে রত্নসেন পদ্মাবতী সহ সবকিছুকে খেয়ে ফেলার উদগ্র উল্লাস প্রকাশ করে। রাক্ষসের আক্রমণ ও সংকটাপন্ন অবস্থা থেকে উদ্ধারের আশায় রত্নসেন পরম কৃপাময় ঈশ্বরের কাছে প্রার্থনা জানালে এক বিরাট সমুদ্রপক্ষী রাজাকে রক্ষা করে। কিন্তু সমুদ্রের ক্রোধে পদ্মাবতীদের নৌকা খণ্ড খণ্ড হয়ে গেলে
চার সখী সহ পদ্মাবতীকে রত্নসেন অতি কষ্টে একটি ছোট ভেলায় তুলে নিয়ে উদ্ধার পাওয়ার চেষ্টা করেন। তবুও শেষ রক্ষা হয় না। সমুদ্রের অভিশাপে সেই ছোট মান্দাস বা ভেলাটিও দ্বিখণ্ডিত হয়ে গেলে সদ্য বিবাহিতা পদ্মাবতী স্বামীর থেকে বিচ্ছিন্না হয়ে যান। স্বামী বিচ্ছিন্না সংজ্ঞাহীনা পদ্মাবতী ঝড়ের দাপটে চার সখী সহ ভেলায় ভাসতে ভাসতে সমুদ্র তীরের বেলাভূমিতে আছড়ে পড়েন। এখান থেকেই আমাদের পাঠ্যাংশ সিন্ধু তীরে কবিতার কাহিনীর সূত্রপাত। আমরা এই কবিতাটির পূর্বসূত্র বা পূর্ব ঘটনা দেখলাম। দেখো, এই কবিতাটি শুরু হয়েছিল মূলত চিতোরের রানা রত্নসেন রাজকন্যা পদ্মাবতীকে নিয়ে, বা বলতে পারো কি এটাই, যে পদ্মাবতীকে বিয়ে করে তিনি সিংহল থেকে ফিরছিলেন সমুদ্রপথ দিয়ে। সেই সময় সমুদ্র ব্রাহ্মণ বেশ ধারণ করে সেই রত্নসেনের সাথে কাছে ভিক্ষা চেয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই রত্নসেন সেই সময় সেই ব্রাহ্মণ বেশধারী ভিক্ষুককে ভিক্ষা দেয় না। এর ফলে সমুদ্র রাজা সে ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় এবং সমুদ্রে ঝড়ের একটি প্রকোপ সে তোলে, অর্থাৎ প্রচন্ড ঝড়ের সৃষ্টি হয়েছিল সেই সময়। আর সেই ঝড়ের ফলে তারা যে নৌকা নিয়ে ফিরছিল সেই নৌকা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। প্রাণ বাঁচাতে সেই রাজা রত্নসেন তার যে স্ত্রী পদ্মাবতী, সেই স্ত্রী পদ্মাবতীকে চারজন সখী নিয়ে একটি অন্য ভেলায় চাপিয়ে দিয়েছিলেন, মানে অন্য একটি নৌকোয় করে চাপিয়ে দিয়ে নিজে একটি অন্য নৌকো নিয়ে কোনো মতন প্রাণ বাঁচিয়েছিল। তারা স্বভাবতই আলাদা হয়ে পড়ে, মানে স্ত্রী থেকে তার স্বামী আলাদা হয়ে পড়ে এবং আমরা দেখতে পাই পদ্মাবতী এই যে ভীষণ ঝড়, এই ঝড়ের ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আমরা এটাও দেখতে পাই নৌকা কোনো রকম ভেসে এসে একটি পাড়ে চলে আসে এবং একটি পাড়ে এসে সে নৌকাটি আছড়ে পড়ে। আর তারপর থেকেই আমাদের এই কবিতাটি শুরু হয়েছিল, অর্থাৎ এগুলিও আগের সব ইতিহাস। এরপর থেকে আমাদের এই কবিতাটি শুরু হয়েছিল। এই কবিতায় আমরা মূলত দেখতে পেয়েছিলাম সিংহল রাজকন্যা পদ্মাবতী তার চার সখীকে নিয়ে সমুদ্র পাড়ে এসে পড়েছিল, অর্থাৎ সমুদ্র পাড়ে এসে তারা কোনো রকম তাদের প্রাণ নিয়ে, আসলে তারা তখন কেউ সংজ্ঞাহীন সবাই হয়েছিল, কারো সেভাবে জ্ঞান ছিল না, তারা সেই সংজ্ঞাহীন ভাবেই সমুদ্রের ধারে পড়েছিল। সমুদ্রের জলে ভেসে তারা যে নগরীতে এসে পৌঁছেছিল সেই নগরীটি ছিল ভীষণ সুন্দর দেখতে। সেই নগরীতে সর্বত্রই ন্যায় ধর্ম অর্থাৎ সত্যের সবসময়, মানে সত্য নিয়েই তারা থাকতো এবং ন্যায় ছিল তাদের একমাত্র ধর্ম। এই জায়গাটিতেই সমুদ্র রাজার কন্যা পদ্মা, এখানে দুটো পদ্মা, এইটাও হচ্ছে পদ্মা, সেই সমুদ্র রাজার কন্যা পদ্মা একটি সুন্দর নগরী স্থাপন করেছিল, যেখানে অর্থাৎ যে নগরীতে সেই পদ্মা তার সখীদের নিয়ে সারাদিন ঘুরে বেরিয়ে খুব সুখে শান্তিতে সময় কাটাতো। সেই ফুল বাগানে, অর্থাৎ শুধু ফুল নয় বিভিন্ন ধরনের গাছ ছিল, সেই বাগানে খুব সুন্দর সুন্দর ফুল গাছেরও আমরা দেখা পেয়ে থাকি। আর সেই উদ্যানের মধ্যে মণিখচিত একটি রাজপ্রাসাদও আমরা দেখতে পাই, অর্থাৎ মণি দিয়ে তৈরি একটি রাজপ্রাসাদও ছিল, যেই রাজপ্রাসাদে সেই কন্যা বিরাজ করত বা সেখানে সে থাকতো। একদিন সকালে সখীদেরকে নিয়ে, মানে এই সমুদ্র কন্যার যে সখী, সেই সখীদেরকে নিয়ে সে এই উদ্যানে ঘুরতে বেরোবে। এমন সময় সমুদ্রের ধারে পদ্মাবতী এবং তার চার সখীকে সংজ্ঞাহীন অবস্থায় সেই কন্যা দেখতে পেয়েছিল। পদ্মাবতী এবং তার চার সখীদের তিনি জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখে নানান ধরনের অনুমান তিনি করতে থাকেন, যে এরা এখানে কোথা থেকে আসলো, কি বিষয় বৃত্তান্ত ইত্যাদি বিভিন্ন ধরনের অনুমান তারা করতে থাকে। প্রথমে ভেবেছিলেন যে ইন্দ্রদেবের শাপে বা অভিশাপে কেউ হয়তো এখানে এসে ভূমিষ্ঠ হয়েছেন, আবার এটাও ভেবেছিলেন যে সমুদ্র ঝড়ের ফলে হয়তোবা কেউ নৌকাডুবির ফলে এখানে এসে পড়েছেন। যাই হোক, সেটা পরের কথা। এই সমুদ্রকন্যা পদ্মার সমস্ত কিছু জ্ঞান, যা তার অর্জিত বিদ্যা ছিল, সমস্ত অর্জিত বিদ্যাকে কাজে লাগিয়ে সে সেই সমস্ত জ্ঞানহারা যে সমস্ত কন্যারা ছিল, সেই কন্যাদের তিনি সেবা শুশ্রূষার কাজ
লাগান, মানে কাজে লাগান সেই সমস্ত বিদ্যাকে। পঞ্চকন্যার অর্থাৎ তার 4 সখী এবং পদ্মাবতী, সেই পঞ্চকন্যার দেহ সেঁকে দেওয়া শুরু হয়, মানে তাদের হাত, পা, মাথা ইত্যাদি জায়গায় সেঁক দেওয়া হয়। অবশেষে সমুদ্রকন্যার সেবায় পদ্মাবতী এবং তার 4 সখীরা তাদের চেতনা ফিরে পেয়েছিল। আর এ পর্যন্ত ছিল কবিতাটা। আমরা এটাও দেখতে পাই যে এই কবিতায় সৈয়দ আলাউল শেষে মগন ঠাকুরের গুণগান করেছিলেন। আমাদের একটু মগন ঠাকুর সম্পর্কে সামান্য জ্ঞান নিয়ে নেওয়া উচিত, অর্থাৎ মগন ঠাকুর কে সেই সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। আরাকান রাজা থদমিন তার মৃত্যুর পর তার ছেলে এবং মেয়েরাই সেই রাজত্ব চালিয়েছিল। আমরা জানি আরাকান রাজকন্যা যখন সেখানে দেশ শাসন করত, সেই সময় আমরা রাজসভায় মগন ঠাকুরকে দেখতে পাই। এই মগন ঠাকুরই সৈয়দ আলাউলকে ভীষণ ভালোবাসতো। এই মগন ঠাকুরের পৃষ্ঠপোষকতাতেই সৈয়দ আলাউল আরাকান রাজসভায় অনেক কাব্য রচনা করেছিলেন। তিনি মোহাম্মদ জায়েশীর হিন্দি ভাষায় লেখা পদুমাবত নামক কাব্যটি বাংলায় পদ্মাবতী নাম দিয়ে তিনি লিখেছিলেন এই আরাকান রাজসভাতেই। মোহাম্মদ জায়েশীর সেই পদুমাবত লেখার প্রায় 100 বছর পর সৈয়দ আলাউল এই পদ্মাবতী নামক কাব্যটি তিনি শেষ করেছিলেন। কবি এই কবিতায় পদ্মাবতী অপেক্ষা সমুদ্রকন্যা পদ্মার উপরেই বেশি জোর দিয়েছিলেন, বা আমরা সমুদ্রকন্যা পদ্মাকেই বেশি উপস্থিতি আমরা বেশি লক্ষ্য করে থাকি। আর এখানে পঞ্চকন্যা বলতে কবি সিংহল রাজকন্যা পদ্মাবতী এবং তার 4 সখী, সেই 4 সখীর নাম ছিল যথাক্রমে চন্দ্রকলা, বিজয়া, রোহিণী ও বিধন্নলা। এই 4 সখীকেই কবি বুঝিয়েছেন। এবারে আমরা কি করব? এবারে আমরা এই যে আমার হাতে একটি বই দেখতে পাচ্ছ, এই যে দেখো বইটি, এই বইটি তোমাদের 10ম শ্রেণীর অন্তর্গত। এই বইটি অবলম্বনে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি এখন আমরা লাইন ধরে ধরে আলোচনা করব এবং তোমাদের সামনে তুলে ধরব এর বিষয়বস্তু। সিন্ধু তীরে সৈয়দ আলাউল কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। এখানে কন্যারে ফেলিল যথা, ফেলিল বলতে ত্যাগ করিল, কন্যাকে সমুদ্র যেখানে ত্যাগ করলো, জলের মাঝারে তথা অর্থাৎ জলের মাঝখানে যেখানে, দিব্যপুরী সমুদ্র মাঝার, দিব্য বলতে স্বর্গীয়, সেই স্বর্গীয় পুরীর সমুদ্রের মাঝখানে অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ। অতি মনোহর, মনোহর মানে আমরা সবাই জানি সুন্দর, সেই জায়গাটি যেখানে এসে কন্যাকে ফেললো সেই জায়গাটি ছিল খুব সুন্দর। নাহি তথা দুঃখ ক্লেশ, সেখানে কোনো দুঃখ কষ্ট ইত্যাদি কিচ্ছু ছিল না। সত্য ধর্ম সদাচার, অর্থাৎ সদাচার বলতে সৎ আচরণ, সেখানে সত্য ধর্ম সৎ আচরণ সব সময় বিরাজ করত। সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুঞ্জুতা। সমুদ্র নিপতি সুতা, সুতা বলতে এখানে কন্যা, পদ্মা নামে গুঞ্জুতা, তার নাম ছিল হচ্ছে পদ্মা, গুঞ্জুতা বলতে গুণ যুক্ত, অর্থাৎ পদ্মা নাম তার এবং তিনি সর্বগুণ যুক্ত ছিলেন। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, অর্থাৎ সিন্ধু তীরেই তারা বসবাস করত। উপরে পর্বত এক ফুলে ফল ফুলে অতিরেক, অতিরেক বলতে প্রচুর, তার পাশে রচিল উদ্যান, অর্থাৎ সেই যে মণিমাণিক্য খচা যেখানে তোমার তাদের বাসস্থান, তার পাশেই একটি উদ্যান তিনি রচনা করেছিলেন বা উদ্যান গড়ে তুলেছিলেন। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, অর্থাৎ সেখানে নানা ধরনের ফুল ফুটেছিল যার গন্ধ ছিল অতি সুগন্ধযুক্ত। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, অর্থাৎ মঙ্গলজনক বিভিন্ন গাছ, সুলক্ষণ বলতে এখানে মঙ্গলজনকের কথা বলা হয়েছে, নানা ধরনের মঙ্গলজনক গাছ সেখানে আমরা দেখতে পাই। তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী বলতে এখানে প্রাসাদ, তাহাতে বিচিত্র টঙ্গী হেমরত্নে নানা রঙ্গী, হেমরত্ন বলতে নানা মূল্যবান রত্ন, তাহলে সেখানে যে প্রাসাদটি ছিল সেই প্রাসাদটি ছিল নানা রত্ন দিয়ে তৈরি। তথা কন্যা থাকে সর্বক্ষণ, সেই জায়গাটিতে সমুদ্রকন্যা সব সময় থাকতেন। পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষে, অর্থাৎ প্রত্যুষ বলতে ভোরবেলা। পিতৃপুরে ছিল নিশি অর্থাৎ বাবার বাড়িতেই যেখানে রাজদরবার সেখানেই সে রাত্রিবেলা ছিল, সেখানে নানা সুখে হেসে খেলে সে রাত কাটিয়েছে। যখন ভোর হলো সখীগণ করি সঙ্গে, অর্থাৎ সখীদের সাথে, সঙ্গে বলতে সাথে, আসিতে উদ্যান রঙ্গে, যখন তিনি উদ্যানে অর্থাৎ সেই বাগানটিতে যখন আসছিলেন
সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস বলতে ভেলা, সিন্ধু তীরে একটি ভেলা তিনি লক্ষ্য করেছিলেন। মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি, কৌতুক বলতে একটু মজা, মানে মনের মধ্যে একটু মজা নিয়ে, তুরিত বলতে দ্রুত, দ্রুত পায়ে সেখানে আসলেন তিনি। দেখে চারি সখী চারি ভিত, অর্থাৎ চারপাশে চার সখী পড়ে রয়েছে। মধ্যেতে যে কন্যাখানি, কন্যাখানি বলতে এখানে পদ্মার কথা বলা হয়েছে। রূপেয়তী রম্ভা জানি, রম্ভা বলতে এখানে স্বর্গের অপ্সরা, মানে সেই পদ্মা দেখতে স্বর্গের অপ্সরার মতো ছিল। নিপতিতা চেতন রহিত, নিপতিতা বলতে পড়ে রয়েছে এমন, তাহলে নিপতিতা চেতন রহিত, রহিত বলতে জ্ঞানহীন অবস্থায়, সেখানে সেই পদ্মা জ্ঞানহীন অবস্থায় পড়েছিল। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, এখানে বালা বলতে কন্যাকে বোঝানো হয়েছে। তার রূপের ঝলক দেখে সেই কন্যা অর্থাৎ সমুদ্র কন্যা পর্যন্ত বিস্মিত হয়ে গেল, বিস্মিত বলতে অবাক হয়ে গেল। অনুমান করে নিশ্চিতে, মানে নিজের মনে, নিশ্চিতে বলতে নিজের মনে, নিজের মনে অনুমান করেছিল। ইন্দ্র সাপে বিদ্যাধরী, বিদ্যাধরী হচ্ছে গান্ধর্ব মতে যারা খুব সুন্দর দেখতে হয়, সেই সমস্ত যে গান্ধর্ব মত সেটা। ইন্দ্র সাপে বিদ্যাধরী কিংবা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে, অর্থাৎ ইন্দ্রের সাপে কেউ হয়তো এই ভূমিতে এসে পড়েছে। বেকত দেখিয়া আঁখি তে সবসন সাক্ষী, বেকত বলতে প্রকাশিত, সে চোখ খুলে দেখলো, তে সবসন সাক্ষী মানে তার পরিধেয় বস্ত্র সেই প্রমাণটাই দিচ্ছে যে সে কোনো উর্বশী রম্ভা, সে কোনো স্বর্গের কেউ। বেথানিত হইছে কেশবেশ, অর্থাৎ তার যে চুল, বেথানিত বলতে এলোমেলো, তার সমস্ত চুল সব এলোমেলো অবস্থায় ছিল। বুঝি সমুদ্রের নাও, নাও বলতে নৌকা, হয়তোবা সমুদ্রের কোনো নৌকা, ভাঙিল প্রবল বাও, অর্থাৎ ঝড়ে হয়তোবা ভেঙে গেছে। মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, অর্থাৎ মুগ্ধ হয়ে সেই সিন্ধু ক্লেশ। চিত্রের পুতলি সমা নিপতিত মনোরমা, অর্থাৎ পুতুল, চিত্রের পুতুল সমান সেই নিপতিত মনোরমা, মানে একটি পুতুলের সমান মনোমুগ্ধকর সেই পড়ে যাওয়া অর্থাৎ শুয়ে থাকা সেই মহিলাটি। কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, অর্থাৎ সামান্য একটু জ্ঞান তার মধ্যে আছে, শ্বাস, শ্বাস বলতে তার শ্বাস প্রশ্বাস। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না কইর নিরাশ, অর্থাৎ আমাকে তুমি হতাশ করো না, বিধি বলতে এখানে দেবতার কথা বলা হয়েছে। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে, অর্থাৎ স্বর্ণ মুদ্রা সেই ভাগ্য, সেই ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন, মানে ফিরে আসুক, আমি যে কন্যাকে এখন এই অবস্থায় দেখছি সেই কন্যার জীবন ফিরে আসুক, তার জন্য যদি কিছু স্বর্ণ মুদ্রা আমার যদি লাগেও তাতে লাগুক। চিকিৎসুম প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, অর্থাৎ তাকে আমি চিকিৎসা করব প্রাণ দিয়ে। কৃপা করো নিরঞ্জন মানে নিরাকার ঈশ্বর, তুমি কৃপা করো এই মহিলার প্রতি। দুঃখিনীরে করিয়া স্মরণ সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল, অর্থাৎ পদ্মার সাথে যে সমস্ত সখীরা ছিল সমুদ্রকন্যার সাথে, তারা সবাই মিলে সেই সখী যারা ওখানে পড়েছিল তাদেরকে উদ্যানের মাঝে নিয়ে গেল। পঞ্চজনে বসনে ঢাকিয়া, অর্থাৎ সেই যে 5 জন ছিল পদ্মাবতী এবং তার 4 সখীরা, এখানে 4 সখী বলতে চন্দ্রপ্রভা, বিজয়া, রোহিণী, বিদুন্নলা, সেই 4 সখীকে বসন দিয়ে ঢেকে, অর্থাৎ জামা কাপড় দিয়ে ঢেকে অগ্নি জ্বালি ছেকে গাও, অর্থাৎ আগুন জেলে তাদের গা সেকে দিল। কেহ শিরে কেহ পাও, কেউ মাথায় কেউ পায়ে সেক দিয়ে দিল। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, মানে তন্ত্র মন্ত্র বিভিন্ন যে ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ তাদের বিভিন্ন রস পাতা শেকড় ইত্যাদি দিয়ে দণ্ডচারী এই মতে বহু যত্ন চিকিৎসিতে, অর্থাৎ এক দণ্ড সমান সমান 24 মিনিট আমরা ধরেই নেই, সেই কয়েক দণ্ড মিলে বহু যত্ন করা হলো, তাদেরকে চিকিৎসা করা হলো। পঞ্চকন্যা পাইল চেতন, অর্থাৎ সেই 5 জন তাদের প্রাণ ফিরে পেল। শ্রীযুত মাগন গুণী মানে সম্মানীয়, গুণী বলতে এখানে সম্মানীয় মগন ঠাকুরের কথা বলা হয়েছে। মোহন্ত আরতি শুনি, মোহন্ত বলতে মাঠের অধ্যক্ষর কথা বলা হয়েছে। হীন আলাউল সুরচন, হীন বলতে প্রথম, আলাউল বলতে সৈয়দ আলাউল, সুরচন বলতে সুন্দর রচনা। দেখো আমাদের কবিতাটা এই পর্যন্তই ছিল। আমরা এবার এই কবিতাটির কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও।
মনোহর দেশ বলার কারণ, সৈয়দ আলাউলের সিন্ধু তীরে কাব্যাংশের বর্ণিত সমুদ্রবেষ্টিত সমুদ্রকন্যা পদ্মার প্রাসাদ ও প্রমোদ উদ্যান সম্বলিত দ্বীপটি ছিল মনোহর, মানে মনোহরণকারী। সর্বদা সত্য, ন্যায়, ধর্ম ও সদাচার দ্বারা প্রতিপালিত এই দেশে দুঃখ কষ্টের চিহ্নমাত্র না থাকায় নৈতিক আদর্শের দিক থেকে এটি স্বর্গীয় মহিমা হয়েছে। এছাড়া এখানে সুউচ্চ পর্বত, কলকুলে পরিপূর্ণ সুরমা উদ্যান, পুষ্পরাজির অপূর্ব সৌরভ প্রাকৃতিক দিক থেকেও একে যে দিব্য মহিমা দান করেছে তাতে কোনো সন্দেহ নেই। কন্যারে ফেলিল যথা, কন্যাটি কে? তাকে কোথায় ফেলা হয়েছিল? কন্যার পরিচয়, সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্রখণ্ডের অন্তর্গত সিন্ধু তীরে কাব্যাংশের কন্যাটি হলেন সিংহল রাজ গন্ধর্ব সেনের কন্যা এবং চিতোর রাজ রত্ন সেনের দ্বিতীয়া স্ত্রী পদ্মাবতী। কন্যাকে যেখানে ফেলা হয়েছিল, রত্ন সেনের সঙ্গে পরিণয়ের পর চিতোর প্রত্যাবর্তনকালে দৈব দুর্বিপাকে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ কবলিত হয়ে চার সখীসহ অচৈতন্য পদ্মাবতীর ভগ্ন মান্দাস সমুদ্রবেষ্টিত সুরভিত বর্ণোজ্জ্বল পুষ্পরাজি ও সুলক্ষণযুক্ত বৃক্ষ সমন্বিত সত্যনিষ্ঠ ধার্মিক সদাচারী মানুষের বাসযুক্ত এবং এক দিব্যভূমি তুল্য দ্বীপে এসে আছড়ে পড়েছিল। প্রকৃত অর্থে ফেলা হয়েছিল বলতে এই ঘটনাকেই বলা হয়েছিল। এই দ্বীপটি ছিল সমুদ্রকন্যা পদ্মার আবাস স্থল। তথা কন্যা থাকে সর্বক্ষণ মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। কন্যাটি কে? কোথায় সে সর্বক্ষণ থাকে? প্রসঙ্গ, সৈয়দ আলাউলের সিন্ধু তীরে কাব্যাংশে চিতোর রাজ রত্ন সেনের দ্বিতীয়া স্ত্রী পদ্মাবতী চিতোর অভিমুখে যাত্রাকালে ভয়ঙ্কর সামুদ্রিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে চার সখীসহ অচৈতন্য অবস্থায় ভগ্ন মান্দাসে করে ভাসতে ভাসতে এক দিব্যপুরীসম দ্বীপটিতে গিয়ে পৌঁছেছিল। সেখানেই এক মনোহর উদ্যান মধ্যস্থিত রত্নখচিত প্রাসাদে পদ্মার থাকা প্রসঙ্গে আলোচ্য উক্তিটির অবতারণা করা হয়েছে। কন্যার পরিচয়, কন্যাটি হলেন সমুদ্রকন্যা পদ্মা মুহাম্মদ জায়সির কাব্যে তিনি লক্ষ্মী নামেই পরিচিত। কন্যার বাসস্থান, সুউচ্চ পর্বতের পার্শ্বে অবস্থিত নানান সুগন্ধি পুষ্পরাজি ও সুলক্ষণ যুক্ত বৃক্ষ শোভিত উদ্যানের মাঝে স্থাপিত রত্নসজ্জিত প্রাসাদে পরা সর্বক্ষণ থাকতেন। বিস্মিত হইল বালা। বালাকে, তার বিস্ময়ের কারণ কি? বালার পরিচয়, সৈয়দ আলাউলের সিন্ধু তীরে কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশটিতে বালা বলতে সমুদ্রকন্যা পদ্মাকে বোঝানো হয়েছে। বিস্ময়ের কারণ, চিতোর রাজ রত্ন সেনের সঙ্গে বিবাহের পর চিতোর প্রত্যাবর্তনকালে সমুদ্রের রোষে রত্নসেন ও তার স্ত্রী পদ্মাবতী ভয়ঙ্কর সামুদ্রিক বিপর্যয়ের সম্মুখীন হন। তখন স্বামী বিচ্ছিন্না ভাগ্য বিড়ম্বিতা অচেতন পদ্মাবতী চার সখীসহ প্রায় অর্ধমিত অবস্থায় ভগ্ন মান্দাসে ভাসতে ভাসতে সিন্ধু তীরে এসে পৌঁছলে প্রত্যুষকালে সুরম্য উদ্যানে সখীসহ পরিভ্রমণরত সমুদ্রকন্যা পদ্মা তাকে উদ্ধার করেন। চার সখীর মধ্যবর্তী পদ্মাবতীর অসামান্য রূপ লাবণ্য দেখেই পদ্মা বিস্মিত হয়েছিলেন। বেথানিত হইছে কেশ বেশ, এখানে বেথানিত কথাটির অর্থ কি? কার কেশ বেশ কেন বেথানিত হয়েছিল? বেথানিত শব্দের অর্থ আলাওলের সিন্ধু তীরে কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশটিতে বেথানিত কথার অর্থ হলো অসংবৃত বা এলোমেলো বিপর্যস্ত অবস্থার কারণ। রত্নসেনের সঙ্গে বিবাহের পর চিতোর প্রত্যাবর্তনকালে সমুদ্রের অভিশাপে সামুদ্রিক দুর্যোগপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয়ে রত্নসেন পদ্মাবতী ও তার চার সখী কোনো ক্রমে একটি ভেলায় আশ্রয় পেলেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে ভেলাটি দুখণ্ড হয়ে যায়। সে সময়
চার সখী সহ পদ্মাবতী রত্নসেনের থেকে বিচ্ছিন্ন হয়ে অচেতন অবস্থায় ভাসতে ভাসতে সিন্ধু তীরে এসে পৌঁছন। ঝড় ঝঞ্ঝা কবলিত হয়েই পদ্মাবতীর পরিপাটি চুল ও অঙ্গবসন অসংবৃত বা এলোমেলো হয়ে গিয়েছিল। নিপতিতা চেতন রহিত। চেতন রহিত অবস্থায় কে কেন নিপতিতা ছিল? অচেতন অবস্থায় নিপতিতা হওয়ার ব্যাখ্যা। সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্র খণ্ডের অন্তর্গত সিন্ধু তীরে কবিতা থেকে আলোচ্য অংশটি গৃহীত। সিংহল রাজকন্যা পদ্মাবতীর সঙ্গে চিতোররাজ রত্নসেনের পরিণয়ের পর চিতোর প্রত্যাবর্তনকালে ছদ্মবেশী সমুদ্রকে চিনতে না পেরে রত্নসেন দান দিতে অসম্মত হলে সমুদ্রের রোষে প্রচণ্ড ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির সম্মুখীন হয়ে তাদের সঙ্গী সাথী সম্পদ জলযান সব ধ্বংস হয়ে যায়। রত্নসেন পদ্মাবতী এবং চার সখী চন্দ্রপ্রভা বিজয়া রোহিণী বিধুন্নলা একটি ভেলায় আশ্রয় নিলেও ভাগ্য বিড়ম্বনায় ভেলাটি দ্বিখণ্ডিত হলে স্বামী বিচ্ছিন্না পদ্মাবতী চার সখীসহ অচেতন অবস্থায় ভাসতে ভাসতে সিন্ধু তীরে নিপতিতা হন। দিব্যপুরী সমুদ্র মাঝার। কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে? দিব্যপুরী বলার কারণ। দিব্যপুরীর পরিচয়। সৈয়দ আলাউলের সিন্ধু তীরে কাব্যাংশের কাহিনী অনুযায়ী প্রবল সামুদ্রিক ঝড়ের সম্মুখীন হয়ে চিতোররাজ রত্নসেনের দ্বিতীয়া পত্নী পদ্মাবতীর ভগ্ন মান্দাস সমুদ্র মধ্যবর্তী মনোরম শোভাবেষ্টিত যে দ্বীপটিতে এসে আছড়ে পড়েছিল, সেখানে অবস্থিত সমুদ্র সুতা পদ্মার পুরীকেই দিব্যপুরী বলা হয়েছে। দিব্যপুরী বলার কারণ। সুনীল সমুদ্রবেষ্টিত পুরীটিকে দিব্য বলার কারণ সেখানকার সুউচ্চ পর্বত পার্শ্ববর্তী অপূর্ব সৌরভ বিষ্টিত পুষ্পরাজি ও সুলক্ষণযুক্ত বৃক্ষের দ্বারা সজ্জিত উদ্যানটির মনোহরণকারী শোভা এবং সর্বোপরি সেখানকার অধিবাসীদের সত্য ধর্ম সদাচার পরায়ণ আচরণ, যা দেশটিকে স্বর্গতুল্য করে রেখেছিল। মোরে না করো নৈরাশ। কার প্রার্থনা? এমন প্রার্থনার কারণ কি? প্রার্থনাকারী। আলাউলের সিন্ধু তীরে কবিতা থেকে গৃহীত। আলোচ্য অংশটিতে প্রার্থনাটি করেছেন সমুদ্রসুতা পদ্মা। প্রার্থনার কারণ। সকালবেলা সিন্ধু তীরের ফল ফুলে শোভিত সুরম্য উদ্যানে সখীসহ ভ্রমণকালে পদ্মা একটি ভেলায় অচেতন প্রায় অর্ধমৃত কিঞ্চিত শ্বাস অবশিষ্ট থাকা চার সখীসহ পদ্মাবতীকে দেখতে পান এবং তাদের এই বিধ্বস্ত অবস্থার জন্য কাতর হয়ে পড়েন। স্নেহময়ী পদ্মা প্রতিকূল পরিস্থিতিতে উপযুক্ত চিকিৎসার দ্বারা তাদের সুস্থ করার উদ্যোগ নিয়ে দয়াময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি যেন পঞ্চকন্যার প্রাণরক্ষার বিষয়ে পদ্মাকে নিরাশ না করেন। শ্রীযুত মাগন গুণী। মাগন গুণী কে? তার প্রসঙ্গ কেন এখানে কবি উল্লেখ করেছেন? মাগন গুণীর পরিচয়। আলাউলের সিন্ধু তীরে কবিতায় উল্লেখিত মাগন গুণী হলেন রোসাং রাজসভার আমত্ত প্রধান বহু ভাষাবিদ, বিদ্যুৎসাহী, কাব্যরসিক, সাহিত্যরসিক এবং আলাউলের কাব্য রচনার উৎসাহদাতা। আরাকান রাজসভায় তার বিশেষ ক্ষমতা ও যোগ্যতা স্বীকৃত ছিল। মাগন গুণীর প্রসঙ্গ উত্থাপনের কারণ। সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার বাঙালি কবি সৈয়দ আলাউল তার শ্রেষ্ঠ কাব্য পদ্মাবতী রচনা করেছিলেন বহুগুণের গুণী আমাত্যপ্রধান মগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায়। মগন ঠাকুরের স্নেহ ভালোবাসা কবি কখনোই বিস্মিত হননি, তাই এই মানুষটির কাছে চিরকৃতজ্ঞ কবি ভণিতায় স্তুতি করেছেন। অনুমান করে নিজ চিত্তে। কে কি অনুমান করেন? উদ্দিষ্ট জন। আলাউলের সিন্ধু কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশটিতে সমুদ্রকন্যা
পদ্মা অনুমান করেছেন। অনুমানের বিষয়: পিতৃপুরে হেসে খেলে নিশি যাপনের পর প্রত্যুষকালে সিন্ধু তীরের মনোরম উদ্যানে সখীসহ ভ্রমণকালে জনমানবশূন্য বেলাভূমিতে একটি মান্দাস সমুদ্রতনয়া পদ্মার দৃষ্টিগোচর হয়। কৌতূহলী পদ্মা সেখানে উপস্থিত হল অচেতন পঞ্চকন্যাকে উদ্ধার করেন। অপ্সরা রম্ভার রূপকেও ম্লান করে দেওয়া মাঝের কন্যাটির রূপ লাবণ্যে বিস্মিত পদ্মা অনুমান করেন যে ইনি কোনো মানবী নন, ইন্দ্রের শাপগ্রস্ত বিদ্যাধরী হয়তো স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে পতিত হয়েছেন। পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কারা? তারা কেন অচেতন ছিলেন? পঞ্চকন্যার পরিচয়: আলাওলের সিন্ধু তীরে কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশটিতে পঞ্চকন্যা বলতে চিতোরের রানী পদ্মাবতী এবং তার 4 সখী চন্দ্রপ্রভা, বিজয়া, রোহিণী এবং বিধুনলাকে বোঝানো হয়েছে। অচেতন হওয়ার কারণ: চিতোররাজ রত্নসেনের সঙ্গে পদ্মাবতীর বিবাহের পর ছদ্মবেশী সমুদ্রকে চিনতে না পেরে রত্নসেন দান দিতে অসম্মত হলে সমুদ্রের অভিশাপগ্রস্ত হয়ে তারা সামুদ্রিক বিপর্যয়ের সম্মুখীন হন। রত্নসেন, পদ্মাবতী ও তার 4 সখী কোনো ক্রমে একটি ভেলায় আশ্রয় পেলেও ভাগ্য বিড়ম্বনায় ভেলাটি দ্বিখণ্ডিত হলে স্বামী বিচ্ছিন্না ঝঞ্ঝা বিধ্বস্ত পদ্মাবতী সখীসহ অচেতন অবস্থায় সিন্ধু তীরে নিক্ষিপ্ত হন। সবিগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে সিন্ধু তীরে রহিছে মাওস। কে কেন সখীগণকে সঙ্গে নিয়ে উদ্যানে এসেছেন? মাস কথার অর্থ কি? উদ্যানে আসার কারণ: সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্রকন্যা পদ্মা সখীগণকে সঙ্গে নিয়ে সমুদ্র তীরে এক মনোহর দ্বীপ উদ্যানে পরিশ্রমরত ছিলেন, মানে পরিশ্রম করছিলেন বা সেখানে ঘুরতে এসেছিলেন। সমুদ্র তীরবর্তী এই উদ্যান নয়ন মুগ্ধকর এবং তা বিচিত্র ধরনের লতা বৃক্ষ ফল ফুলে সজ্জিত। তার সুগন্ধ দর্শক চিত্তকে আমোদিত করে। এ কারণেই সেই উদ্যানে কিছুটা সময় আনন্দপূর্ণভাবে অতিবাহিত করতেই পদ্মা সেখানে গিয়েছিলেন। মানযশ কথাটির অর্থ: মানযশ শব্দটির অর্থ হলো মান্দাস বা নৌকা। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন। বক্তাকে তিনি কন্যার জীবন ফেরানোর জন্য কি ব্যবস্থা করলেন? বক্তা: আলাওলের সিন্ধু তীরে কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশটিতে বক্তা হলেন সমুদ্রকন্যা পদ্মা। কন্যার জীবন রক্ষার ব্যবস্থা বলি: নিয়তির পরিহাসে সদ্য বিবাহিতা অভূতপূর্ব সৌন্দর্যের অধিকারিণী পদ্মাবতী সামুদ্রিক ঝঞ্ঝা কবলিত হয়ে অচেতন অবস্থায় 4 সখী সহ সিন্ধু তীরে নিক্ষিপ্ত হলে কোমলপ্রাণা পদ্মা তাদের উদ্ধার করেন। দুর্যোগে বিধ্বস্ত পঞ্চকন্যার প্রাণশক্তি ক্ষীণ হলেও তখনও তারা জীবিত। এ কথা উপলব্ধি করে ধর্মপ্রাণা স্নেহশীলা পদ্মা সখীদের নির্দেশ দেন পঞ্চকন্যাকে বসনাবৃত করে উদ্যানে নিয়ে যেতে। তারপর আগুনের সেক দিয়ে তন্ত্রমন্ত্র মহাঔষধ সহযোগে 4 দণ্ডব্যাপী সেবাযত্নের দ্বারা তাদের জীবন রক্ষা করেন। ইন্দ্র শাপে বিদ্যাধরী। কে কাকে বিদ্যাধরী বলে অনুমান করেন? কেন এই অনুমান? বিদ্যাধরী বলে অনুমান: আলাওলের সিন্ধু তীরে কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশটিতে চিতোর প্রত্যাবর্তনকালে সামুদ্রিক বিপর্যয়গ্রস্ত হয়ে স্বামী বিচ্ছিন্না অচেতন প্রায় অর্ধমৃত পদ্মাবতী 4 সখী সহ সিন্ধু তীরে ভেসে এলে পদ্মাবতীর অসামান্য রূপে মুগ্ধ সমুদ্রকন্যা পদ্মা তাকে বিদ্যাধরী বলে অনুমান করেছেন। অনুমানের কারণ: সমুদ্রকন্যা জানতেন দেবলোকে বসবাসকারী বিদ্যাধরী অপ্সরা কিন্নর গন্ধর্ব প্রমুখদের কোনো কর্মচ্যুতি হলে বা ঘটলে তারা ইন্দ্রের শাপগ্রস্ত হয়ে স্বর্গভ্রষ্ট হন। তাই
অচেতন রূপবতী পদ্মাবতীকে দেখে পদ্মা তাকে ইন্দ্রশাপগ্রস্ত স্বর্গভ্রষ্ট কোনো বিদ্যাধরী বলেই মনে করেছেন। পঞ্চজনে বসনে ঢাকিয়া। পঞ্চজন কারা? তাদের কারা কেনই বা বসনে ঢেকে দিল? পঞ্চকন্যার পরিচয়। আলাওলের সিন্ধু তীরে কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশটিতে পঞ্চজন বলতে রানী পদ্মাবতী এবং তার 4 সখী চন্দ্রপ্রভা, বিজয়া, রোহিণী ও বিধুন্নলাকে বোঝানো হয়েছে। বসনে ঢাকার কারণ। রত্নসেনের সঙ্গে পরিণয়ের পর চিতোর অভিমুখে যাত্রাকালে দৈব দুর্বিপাকে সামুদ্রিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে স্বামী বিচ্ছিন্না পদ্মাবতী তার 4 সখীসহ অচেতন অবস্থায় সিন্ধু তীরে নিক্ষিপ্ত হলে সমুদ্রকন্যা পদ্মা ও তার সখীরা তাদের উদ্ধার করেন। সামুদ্রিক ঝঞ্ঝা বিধ্বস্ত পঞ্চকন্যার কেশ বেশ অসংবৃত থাকায় তাদের লজ্জা নিবারণার্থে এবং উদারতা প্রদানের জন্যই পদ্মাবতী ও তার সখীরা পঞ্চকন্যাকে বসন দিয়ে ঢেকে দিয়েছিলেন। চিত্রের পোতলি সমা। পোতলি শব্দের অর্থ কি? কাকে কেন চিত্রের পোতলির সঙ্গে তুলনা করা হয়েছে? পোতলি শব্দের অর্থ আলাওলের সিন্ধু তীরে কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশটিতে পোতলি শব্দের অর্থ পুতুল। চিত্রের পোতলির সঙ্গে তুলনার কারণ। ভাগ্য বিড়ম্বনায় সামুদ্রিক ঝাঁক কবলিত বা সামুদ্রিক ঝড় কবলিত হয়ে নিদারুণ দুঃখ কষ্ট ভোগ করে শেষ পর্যন্ত প্রায় অর্ধমৃত অবস্থায় 4 সখীসহ পদ্মাবতী ভাসতে ভাসতে সিন্ধু তীরে এসে পৌঁছলে সমুদ্রকন্যা পদ্মার দ্বারা উদ্ধার পান। পদ্মার দৃষ্টিতে অপ্সরা রাস্তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে ম্লান করে দেওয়া অপার্থিব সৌন্দর্যের অধিকারিণী রানী পদ্মাবতীর ছবির পুতুলের মতোই সুন্দর। তার রূপ লাবণ্যের বর্ণনা প্রসঙ্গেই চিত্রের পোতলি সমা শব্দবন্ধটি ব্যবহৃত হয়েছে। তাদের অসংখ্য ধন্যবাদ এত বড় ভিডিওটি দেখার জন্য। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।